সুপ্রভাত সুপ্রভাত, একদম সকাল সকাল হাজির। সুপ্রভাত। কিভাবে কাটছে, মানে গরমে কিভাবে সারা দিনটা ফিট থাকছে? সেটা ওই স্বাভাবিক, আমি কিন্তু এক্সট্রা কোনো যে প্রোটেকশন প্রিকশন সেটা নিচ্ছি বলে তো মনে হচ্ছে না। সেটা দেখবে আমি যেমন প্রতিদিন এই নির্বাচনের সময় একই, আমি এমনি তো নিয়ম মেনে চলা মানুষ। কিন্তু এই সমার্থক, মানে আমি দুটো শব্দ, একদিকে ভালো সংগঠক, একদিকে বিতর্ক, এটা কেন? আমি বিতর্কিত কোনো কাজ জীবনে করিনি, তবে ন্যায় অন্যায় প্রশ্নে কোনোদিন চুপ করে থাকতেও পারিনি। বিতর্কিত কাজ করেননি, ন্যায় অন্যায়ের প্রশ্নে থাকেননি বলেই কি আজকে আপনাকে দল পাল্টাতে হলো? দুর্বৃত্তদের পাশে, দুর্নীতিগ্রস্তদের পাশে দল বা সরকার দাঁড়াচ্ছে। বহুবার দলে এই প্রশ্নগুলো তুলেছি, বলেছি, কাকস্য পরিবেদনে কোনো লাভ হয়নি। তারপর তো একটা বিষয় আমাকে একটু বলুন, সেটা হচ্ছে আপনি বলছেন দুর্নীতি। তো আপনি যখন ছিলেন তখনও দুর্নীতি ছিল, আপনি সোচ্চার হয়েছেন, আপনার কথা কেউ শোনেনি, এটা আপনার অভিযোগ। 15 সালের 2রা জানুয়ারি থেকে সোচ্চার হয়েছে। 18ই জুন সিদ্ধান্ত নিয়েছিলাম যে দল করব না, রাজনীতি আর করব না। আমাদের মতন মানুষের জন্য রাজনীতি নয়, তৃণমূল কংগ্রেস নয়। কিন্তু এই তৃণমূল কংগ্রেসেরই যারা এখন রয়েছেন তারাই তো বলছেন ইডি সিবিআই এসছিল, ইডি সিবিআই এর মানে ইডি এসছিল, ইডি আসার পরেই আপনার তারপরে ওরা সেটা বলুক না, একটা জিরো টলারেন্সের দল, তারা এই যে ইডি এসেছিল সেটা তারাই সাবস্ট্যান্সিয়েট করুক না। আমাকে ডেকে পাঠালো ওরা কেন, জিজ্ঞাসা করলো না কেন দলের কেউ 52 দিনের মধ্যে একদিন? বা বলতে পারতো তোমার বাড়িতে ইডি গেছে এই কারণে। আমরা জিরো করাপশন টলারেন্সের দল, সুতরাং তোমাকে দল থেকে সরিয়ে দেওয়া হলো বা ব্যবস্থা নেওয়া হলো, সেটা তো করল না। ইডি পাঠিয়েছিল তৃণমূলের লোককে ইডি পাঠিয়েছিল ইনফরমারি করে ইডি, আর সেটা আরো সাবস্ট্যান্সিয়েটেড হলো যখন দলের কেউ ডেকে জিজ্ঞাসা করবে তো কেন, বা তাদের কাছে নিশ্চয়ই তো কোনো ইয়ে থাকতে পারে যে এই কারণে তাপস রায়কে ইডিতে ডেকেছে। তারা বলছে ওয়াশিং মেশিন একটা তত্ত্ব তো উঠে আসছে, বলছে ইডি এসেছিল বলেই তারপরে আপনি কিছুদিন পরে স্থির করলেন যে ভয় পেয়ে স্থির করলেন বিজেপি গেলে। জীবনে ভয় তাপস রায়ের অভিধানে কোনোদিন ছিল না। ভয় কিসের পাবো? নকশালকে ভয় পায়নি, 34 বছরে সিপিএমকে ভয় পায়নি, গ্রুপ লড়াইয়ে কংগ্রেসেই ছিল 5 বছর, তখন কাউকে ভয় পায়নি। এই 13 বছরে ভয় কিসের? ভয় তো তাদের থাকে যারা কোনো পাপ অপরাধ এবং অন্যায় করে। আমি কোনো পাপ অপরাধ অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে এখনো বলুন না, এখনো পর্যন্ত একটা অভিমানের সুর কিন্তু তাপসদার গলায় রয়েছে। আমরা আরো কথা বলবো, এরপরে আমরা যাব চায় পে চর্চা। এরপরে চায় পে চর্চা তো আপনার তো আজকে মোটামুটি কর্মসূচি কি রয়েছে? চায় পে চর্চা রয়েছে, তারপরে 5 নম্বর ওয়ার্ডে বস্তি ভিজিট রয়েছে, এগুলো রয়েছে। একদম আমরা যাব এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথেও কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে তাপস রায়কে সাধারণ মানুষ কেন ভোট দেবেন। আসুন আসুন। মানিকতলা অঞ্চল 15 নম্বর ওয়ার্ড সাহিত্য পরিষদের সামনে সকালবেলা বেরিয়ে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এই মুহূর্তে চায় পে চর্চায়। আমি সরাসরি একটু ছবি দেখাবো যে কর্মী সমর্থক যারা তাদেরকে নিয়ে তাপস রায় বসে রয়েছেন, কথা বলছেন, এবং দিনের শুরুটা তাপস রায় এভাবেই শুরু করলেন, অর্থাৎ চায় পে চর্চা দিয়ে এখানে কিছুক্ষণ থাকবেন এবং থাকার পরে এখান থেকে তাঁর যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি যাবেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে তাপস রায় তিনি তার কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করছেন। চায় পে চর্চায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। চায়ের কাপে চুমুক দিতে দিতে কর্মী সমর্থকদের সাথে কথা বলছেন। গত 5 বছরে উত্তর কলকাতায় সমস্যা
কি কি রয়েছে, মানে যেটা এখনো পর্যন্ত সমাধান হয়নি? সাধারণ মানুষ কি বলছেন, আপনি তো যাচ্ছেন। অনেক সমস্যা রয়েছে, বস্তি অঞ্চলের সমস্যা আছে, জলের সংকট রয়েছে, সোয়ারেজের সমস্যা রয়েছে, গঙ্গার সৌন্দর্যায়নের কথা ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল কত বছর আগের থেকে, তার সমস্যা রয়েছে, নানাবিধ সমস্যা রয়েছে। তার সাথে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি তো তৃণমূল কংগ্রেসেই ছিলেন, এই সমস্যাগুলো এই এলাকায় রয়েছে সেটা তো আপনিও জানতেন, আপনি বলেছিলেন আমাকে তো বলেছিল, আমাকে তো চক্রান্ত করে আমি লোক মধ্য কলকাতার উত্তরের সারা জীবন উত্তরে রাজনীতি করলাম, সারা জীবন কাউন্সিলর এমএলএ উত্তরের, আমাকে তো বহনগরে পাঠিয়ে দেওয়া হলো সব বদমাইশি করে। বদমাইশিটা কে করলো? বদমাইশি অনেকেই করেছে, মূল যে সে সুদীপ ব্যানার্জি। মানে আপনাকে এখান থেকে, আপনি বলছেন চক্রান্ত করে উত্তর কলকাতা থেকে সরিয়ে দাও? হ্যাঁ, ওর স্ত্রীকে দাঁড় করাবে না, এমএলএ করতে হবে, তাপস রায়ের মতন কর্মীরা বহনগরে যাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছিলেন সেই সময় যে এই সমস্যা? ওরা সব কথা বলে, জাতীয় নেতা না, ন্যাশনাল লিডার। মানে আপনার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো টকিং টার্মসই ছিল না? না না, যখন ছিল তখনও 5.5 বছর আমি ওকে একটা মিটিং ডাকাতে পারিনি, আমি সিঙ্গেল ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। ওসব সেসব কথা আর বলতে ভালো লাগে না। এই এতদিনে ও বলুক না, যতদিনও প্রেসিডেন্ট এবং যতদিনও এমপি দলের জন্য কি করেছে? দলের একটা অফিস আছে, বড় বড় কথা বলে, একটা মিটিং, একটা আন্দোলন, একটা কিছু, সব সুখী শৌখিন রাজনীতি। আচ্ছা, উত্তর কলকাতায় এই মুহূর্তে আপনাকে যেভাবে দেখা যাচ্ছে, চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনি কর্মী সমর্থকদের সমস্যা শুনছেন, তাদের সঙ্গে কথা বলছেন, আপনি যদি এই কেন্দ্রে জয়ী হয়ে আসেন, আপনাকে কি একইভাবে সাধারণ মানুষ পাবে? না পাওয়ার কোনো কারণ এর মধ্যে এতদিনে রাজনীতি করছি জন্মায়নি। সেটা কোনো কনস্টিটিউয়েন্সি, মানে মানুষরা, সাধারণ মানুষ আর রাজনীতির দিক থেকে সংগঠনের কর্মীরা বলতে পারিনি বা পারবেও না। এরপরে কি কর্মসূচি রয়েছে? সেদিন শরীর চলবে না বা পারবো না সেদিন ছেড়ে দেবো। 78-79 বছর বয়সে আমি অন্তত, আর যাই হোক, নির্বাচনে দাঁড়াবো না, এত লোভ লালসা নেই আমার। 78-79 বছরে নির্বাচনে দাঁড়াবেন না, এতটা লোভ আপনার নেই? আপনি সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবেন? আমি জানি না, আমি যার পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। আপনি বলছেন বয়স হয়ে গেলে যেখানে কাজ করার জায়গা থাকে না, সেখানে আর নির্বাচনে লড়াই না উচিত না, তাদেরও উচিত না। সব সময় একটা পার্টিকুলার এজে ছেড়ে দিতে হয়, করতে নেই। কারণ শৈথিল্য আসে, কর্মক্ষমতা হ্রাস হয়, এ সমস্ত কারণ দিয়ে অ্যাক্টিভিটি পারফরমেন্সে ধাক্কা খায়, মানুষ পায় না, কর্মীরা পায় না। তাতে আমাকে কাউন্সিলর এমএলএ এমপি হতে হবে? দিনের শেষে সাধারণ মানুষের ক্ষতি হয়, তাই তো? এটাই আপনি বলছেন? সাধারণ মানুষের ক্ষতি হয়, সহকর্মীরা পায় না। চায় পে চর্চা শেষ হয়েছে। তাপস রায়ের পরবর্তী গন্তব্য 5 নম্বর ওয়ার্ড। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং সেখানে বেশ কিছুক্ষণ তিনি তার প্রচারের কাজ সারবেন। আমার সঙ্গে চলুন, এরপরে তিনি কোথায় যান আমরা সরাসরি দেখব। সবসময় আমাদের সুখ দুঃখের কথা পৌঁছে দেবে। বাংলা আশীর্বাদের মধ্য দিয়ে সুখ দুঃখের সাথী হওয়ার জন্য নতুন পাড়া এলাকায় এই মুহূর্তে প্রচার সারছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একদম যারা নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ, তাদের কাছে গেলেন, ঘরে ঘরে গেলেন, কি বলছে, কেমন রেসপন্স? খুশি নয়, সুখী নয়, বহু কাজেই এদের ভ্রুক্ষেপ করেনি সরকার, পুরসভা আর সাংসদের তো দেখাই পায়নি।
সেই কথাই যে সর্বত্র আমায় শুনতে হচ্ছে। সাংসদে দেখা পাইনি এটা আপনাকে বললো? এটাই তো বলছে প্রতিদিন দুবেলা। আর তাপস একটা বিষয়, এখানে যারা রয়েছেন তারা অসুবিধার কথা কি জানাচ্ছে? অসুবিধা আছে, ড্রেনেজ, সুয়ারেজ, জল। তাপস একটা বিষয়, আপনি সকালেই বলছিলেন কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস এবং এখন বিজেপি, তো মানুষের ভরসার জায়গাটা, বিশ্বাসযোগ্যতা কেন, মানে আপনাকে কেন ভোট দেবে প্রথম থেকে? ভোট দেবে এই জন্যেই যে ওদের সঙ্গে থাকলে কি আমায় ভোট দিত? এত অসৎ অসাধু লোক, এত স্ক্যাম, এত দুর্নীতি থাকতে পারা গেল না। আর যারা আমাকে জানে চেনে, উত্তরের ভূমিপুত্র হিসাবে আমি এখানেই বেড়ে উঠেছি, বড় হয়েছি, এখান থেকেই আমার রাজনীতির শুরু। এবং যারা প্রত্যক্ষ করেছে আমাকে, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, কাউন্সিলর, এমএলএ, দীর্ঘদিনের, এই প্রতিবাদী চরিত্রের জন্যই ভোট দেবে। এই যে মানুষের মনে পড়বে না দল বদল, এই বিষয়টা একটা ফ্যাক্টর। কে করেনি? যারা রয়েছে তারা প্রদীপ ভট্টাচার্য দল বদল করেননি, সুদীপ ব্যানার্জি দল বদল করেনি, মমতা ব্যানার্জি দল বদল করেনি। কতবার এনডিএ ইউপিএ, কতবার কংগ্রেস বিজেপি। আপনি বলছেন যে এইটা কোনো ফ্যাক্টর হবে না এবারে ভোটে? প্রশ্নই আসে না। যদি ফ্যাক্টর হয় তাহলে সকলের ক্ষেত্রেই ফ্যাক্টর হওয়া উচিত। জোড়া বোমবতী নিয়ে কে দাঁড়িয়েছিল? আমি একটা জিনিস দেখলাম যে সাধারণ মানুষ তারা বাড়ি থেকেও রেসপন্স করছে আপনাকে, তো আপনি সমস্যার কথা জানলেন এখানে? সব সমস্যার কথাই আমার জানা, জানি না এমন কোনো। গত 5 বছরে কোনো সমাধান হয়নি? গত 5 বছরে, 10 বছরে, 13 বছরে সমস্যার দিকে তাকায়নি কেউ। নিজেদের নিয়ে সব ব্যস্ত। সব মানুষের সমস্যার সমাধানের সময় কোথায় তাদের কাছে? আপনি এসেই আগামী 5 বছরে সবকিছু সমস্যার সমাধান করা সম্ভব? সমস্যার সমাধান করা কি সম্ভব নয়? যতগুলো মানুষ দেখবে বুঝবে যে আমার প্রয়াস আছে কিনা। এফোর্টলেস ছিল, এফোর্ট আমার আছে কিনা, সময় দিচ্ছে কিনা, পাচ্ছে কিনা। তারপর একটা বিষয় জানতেই হচ্ছে, কুণাল ঘোষ আপনার ভূয়সী প্রশংসা করছে, সেখান থেকে আমার প্রশ্ন, প্রশংসা সবাই করে, সবাই করবে। সেখান থেকে প্রশ্ন, রাজনৈতিক দলই আমার প্রশংসা করেছে ইতিপূর্বে। সেখান থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূলে কংগ্রেসের কেউ কেউ কি আপনার জন্য খেলছে এই লোকসভা নির্বাচন? বলতে পারবো না, সেটা আমি কি করে জানবো? সেটা যার যার মনের ব্যাপার, যার যাকে ইচ্ছা। কারুর তো কারুকে পছন্দ হতে পারে। রাজনীতির সৌজন্য সংস্কৃতি, আর রাজনৈতিক সংস্কৃতি তো আছে, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলা। দলে থাকলেই ভালো আর দল থেকে চলে গেলেই খারাপ, এই মানসিকতা বা এটা তো ঠিক নয়। তৃণমূল হচ্ছে এইরকম একটা সংস্কৃতির দল। আপনি তো বহুদিন রাজনীতি করছেন, এই সৌজন্য এখন কি সত্যি রাজনীতিতে রয়েছে? নেই তো, বলছি তো, নষ্ট করে দিয়েছে সংকীর্ণ মনা লোকেরা এবং যারা প্রকৃত অর্থে রাজনৈতিক নয়, তারা এই রাজনীতির সৌজন্য, ভদ্রতা, সভ্যতা, রাজনৈতিক কর্মী হিসাবে আরেকটা রাজনৈতিক কর্মীকে সম্মান, রাজনৈতিক দলে আরেকটা দলকে সম্মান করা, এই বিষয়গুলো কিন্তু ছিল। নষ্ট হওয়া শুরু হয়েছে অবশ্য বামেদের শেষ দিক থেকে। তৃণমূল প্রায় নষ্ট করে দিয়েছে এই সংস্কৃতিটাকে। বিজেপির সবাই কি সৌজন্যতা এখনো পর্যন্ত মেনটেন করে? বিজেপির যারা, তারাও কি সবসময় সৌজন্যটা মেনটেন করে? দেখাচ্ছি তো, আমরা দেখাচ্ছি, দেখিয়েছি। আমি তো, দিলীপ ঘোষ তো মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয় বিভিন্ন মন্তব্যে। দিলীপ ঘোষ যা বলে ঠিক বলে। একটা বিষয় তাপস দা, আমি একটু আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন? শুনেছি আসবেন। কোনো কথা চলছে কি, এলে সেটা কবে নাগাদ? কথাটা তো আমি বলতে পারি না, সে কথা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে নিশ্চয়ই বলবো। প্রাথমিক কোনো আলোচনা? হ্যাঁ, প্রাথমিক কোনো আলোচনা? আমার সঙ্গে আমি কি যেটা প্রার্থী, আমি তো অনেক কাজ করছি, আর সেই কাজগুলো যারা করার তারা করবে। ফলত বোঝা গেল যে একটা সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে আসবেন, সম্ভাবনা রয়েছে। এবং তাপস রায় স্পষ্ট করে জানাচ্ছেন যে এই মুহূর্তে রাজনীতিতে কোনো সৌজন্যতা নেই।
প্রচারের ব্যস্ততা, কিন্তু শরীর ঠিক রাখতে হবে। আর যে পরিমাণ গরম পড়েছে তাতে শরীর সুস্থ রাখা হচ্ছে এখন যে কোনো প্রার্থীর কাছেই প্রধান চ্যালেঞ্জ। তাপস রায়ের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। মোটামুটিভাবে তাপসদা যে সময় খান 2টোর আশপাশ, সেই সময়টা হয়তো মেনটেন হচ্ছে না ঠিকই। বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, মিছিল রয়েছে, জনসংযোগ রয়েছে, কর্মী সমর্থকদের সুবিধা অসুবিধার কথা রয়েছে, কিন্তু তারপরেও আমি একটু তাপসদার একটু দেখছি আমরা যে ভাত রয়েছে, মাছ রয়েছে, স্যালাড রয়েছে, দই যেটা ভীষণ গুরুত্বপূর্ণ গরমে খাওয়া, দই রয়েছে, একটা ভাজা রয়েছে। আমি একটু সরাসরি তাপসদার কাছেই যাবো। তাপসদা, খাদ্যরসিক? স্বল্পাহারী খেতে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু আজকাল পরিমাণে খুব কম খাই, আর সব কিছু খাই না আর কি। কেন, মানে এটা কি শরীরের কথা মাথায় রেখে নাকি শুধুমাত্র ভোটের জন্য? না, এটা বরাবর আমি যে খাওয়া খাই সেটাই কিন্তু আজও খাচ্ছি। আমি কোনো আলাদা কোনো সংযোজন বিয়োজন হয়। আমি যেটা বললাম যে এখন তো শরীর সুস্থ রাখা প্রধান বিষয়, মানে প্রধান চ্যালেঞ্জ, সেই জন্যই কি হালকা খাবার, নাকি সারা বছরই আপনি এই ধরনের হালকা খাবারই? সারা বছরই আমাদের বাড়ির খাওয়া দাওয়া খুবই স্বাস্থ্যসম্মত, হালকা। আর মাছ ভালো লাগে? এখন তো দেখছি কাতলা মাছ রয়েছে, নাকি মাংস? মাছ। আর এইটা কি, এই ভাজাটা আর এই তরকারিটা একটু বলুন না দর্শকদের জন্য। না, সেদ্ধ ছিল, পেঁপে সেদ্ধ ছিল, কুমড়ো সেদ্ধ ছিল, উচ্ছে ভাজা ছিল, পোস্তর বড়া রয়েছে, মাছ রয়েছে, এটা একটা ঢ্যাঁড়স পোস্ত রয়েছে। কিন্তু সময়টা এখন ভোটের প্রচারের জন্য, ব্যস্ততার জন্য মেনটেন হচ্ছে। সেটারও হওয়া মুশকিল, আচ্ছা, আটকে যাওয়া। একটা জিনিস একটু জিজ্ঞেস করবো যে কাজটা ঘড়ি ধরে হয় না। একটা জিনিস, এই নির্বাচনের কাজ যখন আপনি বলছেন ঘড়ি ধরে হয় না, একটা জিনিস জানতে ইচ্ছা করছে। অনেক জায়গায় আপনি পজিটিভ রেসপন্স পাচ্ছেন। আপনার সঙ্গে আমরা সারাদিন, মানে সকালটা ঘুরলাম, প্রথমার্ধ, আবার দ্বিতীয়ার্ধ আপনার সাথে ঘুরবো। প্রথমার্ধে দেখলাম যে সমস্যার কথা সাধারণ মানুষ বলছেন, আপনি যাচ্ছেন, জিজ্ঞেস করছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আমি যদি একটু বলি যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে আপনি গেছিলেন এবং সেখানে আপনাকে গো ব্যাক স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে। মানুষ ওদের গো ব্যাক করতে, তো মানুষ তৃণমূলকে আর তৃণমূলের প্রার্থীদের গো ব্যাক করছে, সেটা ওরা শুনতে পাচ্ছে না, দেওয়ালের লেখাটা দেখতে পাচ্ছে না। সমস্যাটা তৃণমূলের এইখানে। তৃণমূলের আসলে যা সব লোয়ার লেভেলের জনপ্রতিনিধি, বেশিরভাগ, সকলে নয়, বা কর্মীরা, তারাই যথেষ্ট তৃণমূলকে ডোবানোর জন্যে। লোয়ার লেভেলের জনপ্রতিনিধি বা কর্মীরা, আপনার সঙ্গে তো এই দলটার সম্পর্ক দীর্ঘদিনের, মানে 2011-র পর থেকে যদি আমি বলি সেক্ষেত্রে হয়তো আপনি অনেকটা কোণঠাসা, কিন্তু আপনি বলেছেন যে অনেক অনেক বছরের সম্পর্ক। কংগ্রেস ছাড়ার পর 23 বছরের সম্পর্ক। মানে কিন্তু এই যে লোয়ার লেভেল আপনি বলছেন, এই একটা দলের সাথে দলটা মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেছে। এই দলকে যারা এনেছিল, দলকে যারা তৈরি করেছিল, দলে যাদের অবদান বেশি, তারা আজকে কোণঠাসা। আজকে ধান্দার জন্য যারা দলে এসেছে, রাজনীতির লোক নয়, বিভিন্ন রাজনীতি থেকে আসলে এমনকি লেফট, আলট্রা লেফট, তারা সব এখন এই দলটার দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে কোণঠাসা কেন? আপনি তো অনেক সিনিয়র লিডার, আপনি যখন এই সিদ্ধান্ত নিয়েছেন তার মানে নিশ্চয়ই কোথাও একটা সমস্যা রয়েছে তো বটে। এবং এর আগের নির্বাচনে আমরা দেখেছিলাম যে অনেকে এইভাবে ঠিক নির্বাচনের আগে দল পাল্টেছিলেন। তৃণমূলের যোগ্য লোকদের, পুরনো লোকেদের, যারা লয়ালিস্ট, তাদের জায়গা নেই। আর এটা আপনি আমাদের চ্যানেলেই বলেছিলেন, ইন্টারভিউতে, আপনি তৃণমূল কংগ্রেসের জন্য খুব মিসফিট। আপনি এখন যে দলে রয়েছেন, বেশ কিছুদিন হয়ে গেছে আপনি দলে রয়েছেন, আপনি দলের হয়ে বিভিন্ন মিটিংয়ে যাচ্ছেন, প্রচার করছেন, এই দলের জন্য আপনি ফিট? দেখো, একটা কথা বলি, আমি তো ওই দলে সরকারি এবং সাংগঠনিক সমস্ত দায়িত্ব
ছেড়ে দিয়ে আমার ইচ্ছা ছিল যে আর রাজনীতি করবো না। এই ব্যাপারে এথিক্স মেনটেন করেছে বিজেপিও, আমিও। এইসব ছেড়ে দেওয়ার পর তারপর ওরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং যে সম্মান বিজেপি আমাকে দিয়েছে এটা আমি অভাবনীয়, অকল্পনীয়, আমি ভাবতেও পারিনি। ওরা বললো আপনি রাজনীতি ছাড়বেন কেন, আপনি রাজনীতির মানুষ, আপনাকে রাজনীতিতে প্রয়োজন আছে এখন। তারপরে বললো আপনি উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন আমাদের প্রার্থী। তখন আমি তাদের এই প্রস্তাব, মানে সম্মানসূচক প্রস্তাব, আমি গ্রহণ করি। তারপর তো আরেকটা বিষয় আপনি বলেছিলেন দমবন্ধ করা একটা পরিবেশ, মানে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছিলেন না। এখানে এই ইন্টারভিউতে আপনি বলেছিলেন দমবন্ধ পরিবেশ। তো এখানে এসে খানিকটা ফ্রেশ এয়ার বা অক্সিজেন, মানে নিজের মতো করে বিষয়টাকে বেকার। দলে একটা স্ট্রাকচার আছে, শোনার লোক আছে, বলার লোক আছে। এখানে সবাই খোলাখুলি বলে এবং শোনে, হয়তো শোনার লোকই নেই, খুঁজে পাওয়া যায় না। কাকে বলবে, কে শুনবে, কারো কিছু করার ক্ষমতা আছে নাকি? যে শুনছে যদি কেউ গম্ভীরভাবে শোনে বা বলছে, হয়তো ভাবছে যে কাউকে একজনকে বলছি, সেটা তো ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি। কিন্তু একটা প্রত্যেকটা বিষয়ের কিন্তু ভালো খারাপ রয়েছে, মানে তৃণমূল কংগ্রেসেরও যেরকম ভালো খারাপ রয়েছে, বিজেপিরও ভালো খারাপ রয়েছে। যদি আমরা দেখতে চাই, ধরুন ইলেকট্রাল বন্ডের কথা বলি বা 2 কোটি চাকরি, সেক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন তাহলে? ইলেকট্রাল বন্ডটা তো একটা পার্লামেন্টে পাস করা আইনের মাধ্যমে। যে ইলেকট্রাল বন্ড তো শুধু বিজেপি নয়, তৃণমূলেও আছে, তাহলে পরে আরো অনেকেই রয়েছে। আর চাকরির কথা, চাকরি যে বলা হয়েছে, ভারতবর্ষে দেখা যাক না, বিভিন্ন চাকরি মানে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, সেটা তো নয়। চাকরি অনেকভাবে মানুষের রুটি রুজির বন্দোবস্ত বা ব্যবস্থা, সেই হিসেবটা যদি ভারতবর্ষে 10 বছরে নেওয়া যায়, যে ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট ওয়ার্কস, যে মানুষ কাজ করছে এবং সেখান থেকে তার পরিবার বা তার রুটি রুজির বন্দোবস্ত হচ্ছে, সেই ব্যবস্থাটা তো কম হয়নি, তার সংখ্যাটা তো কম নয়। যদি হিসাব করা যায় তাহলে ওই রকমই বেরোবে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে 100 দিনের কাজ বঞ্চনার শিকার হয়েছে এবং তারপরে দেখা গেল নির্বাচনের আগে যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? তৃণমূল বঞ্চনার কথা বলে, হিসেবটা তো দিতে হবে, হিসাব না চাইলেও দিতে হবে, চাইছে দিচ্ছে না। নিয়ম তো মানুষের টাকার হিসেব নেওয়া এবং দেওয়া। আর বঞ্চনার কথা ওরা বলে, একে তো একদলীয় শাসন ব্যবস্থা কোথাও নেই, যেখানেও আছে মিউনিসিপ্যালিটি বা যেখানেও আছে অন্য দলের বিধায়ক বা এমপি বা কলকাতা পুরসভায় পুরপ্রতিনিধি, সে সমস্ত জায়গায় বিমাতৃসুলভ আচরণ করা হয় কেন? সেটা বঞ্চনা নয়? সেখানকার সেই কনস্টিটিউয়েন্সির মানুষরা কি মানুষ নয়? আপনি যখন এই দলটায় ছিলেন, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, বিভিন্ন দুর্নীতির কথা এখন উঠে আসছে, দুর্নীতিটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনি যখন ছিলেন তার মানে আপনিও জানতেন, কারণ বিভিন্ন সময় বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা দল নাকি জানতো, তার মানে আপনি যখন দলে ছিলেন আপনিও জানতেন? কিছু একটা ঘটতে চলেছে আমি জানতাম, আমি তো কোনো ব্যাপারই আমাকে তো রাখা হয়নি, আমি ছিলামও না, কিন্তু বুঝতে পারতাম যে একটা কিছু হচ্ছে, সামথিং কিছু ইজ গোয়িং অন। সেটা যে এরকম ভয়ঙ্কর, এত বড় ব্যাপার, কি নেই, কোথায় নেই, যেখানে হাত দেবে সেখানেই দুর্নীতি, দুর্নীতির পাহাড়, টাকার পাহাড়, সোনার গয়নার পাহাড়। এটা বাংলার মানুষ এর পূর্বে কখনো দেখেনি। আপনার কখনো মনে হয় না আপনি যাদের সঙ্গে এতদিন পথ চলেছেন, এতদিন ওঠা বসা করেছেন, মানে
আপনাকে আপনার বাড়িতে যখন ইডি এলো, মানে অনেকেই বললো যে তাপস রায়ের বাড়িতে ইডি, একটা প্রশ্নবোধক চিহ্ন। যেখানে আপনি যেই দলের সঙ্গে এত বছর ঘর করেছেন, খারাপ লাগার জায়গা বা পিছন ফিরে তাকালে কোথাও মনে হয় যে মানে সম্মান তো আপনি হয়তো যেটা বারবার বলছেন আরো পেতে পারতেন, পাননি, কিন্তু খারাপ লাগার জায়গা কোথাও রয়েছে? না, আমার কোনো খারাপ লাগে না। অনেক আগেই আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি ওখানে যে ছিলাম শেষের কয়েক বছর, আমি অত্যন্ত কষ্টে এবং যন্ত্রণায় ছিলাম। বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে সবকিছু সেগুলো বলতেন? না, বলতাম না, কারণ এই সমস্ত শুনলে পরে, যে স্বামীর অপমান, বাবার অপমান শুনলে পরে তারা হয়তো আমাকে অনেক আগেই রাজনীতি থেকে ছেড়ে দিতে বলতো, দল ছেড়ে দিতে বলতো। একটা বিষয়ে শেষ প্রশ্ন, যে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে তার হাতের তালুর মতো চেনা, অলি গলি সবকিছু, সমস্যা সবকিছু চেনা, সেই উত্তর কলকাতার আপনি যেটা প্রচার করছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে, আপনিও ভূমিপুত্র, আপনিও প্রচারে বলছেন, তার মানে বসুক না একদিন, কত উত্তর কলকাতাটা চেনে, সেটা একদিন আমার সঙ্গে বসুক না। 4টা ওয়ার্ড, রাস্তাঘাট, সমস্যা, মানুষজন, লোকজন, আমার থেকে যদি বেশি উত্তর কলকাতার চেনে, উত্তর কলকাতার মানুষজনকে চেনে, নামে চেনে, যত সংখ্যায় আমি চিনি তার থেকে যদি বেশি চেনে, আমি প্রার্থীপদ উইথড্র করে নেব। বোঝাই যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কথা সরাসরি নাম করেই তাপস রায় বলছেন যে তার সাথে সামনাসামনি বসতে তিনি একটা বড় চ্যালেঞ্জ জানাচ্ছেন, যে সত্যি যদি উত্তর কলকাতার সমস্যা, উত্তর কলকাতাকে হাতের তালুর মতো সুদীপ বন্দ্যোপাধ্যায় চেনে, তাহলে তাপস রায় তার প্রার্থী পদ উইথড্র করে নেবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে তার খাওয়া প্রায় শেষের পথে। এর পরবর্তী সময় দ্বিতীয়ার্ধে তিনি শোভাযাত্রা অর্থাৎ জিপ নিয়ে বেরোবেন জনসংযোগ করতে। আমরা অবশ্যই তার সঙ্গী থাকবো। দ্বিতীয়ার্ধের প্রচার শুরু হয়ে গিয়েছে। কিভাবে প্রচার করছেন? একদম বেলেঘাটা মোড়ে চা খেয়ে কর্মী সমর্থকদের সাথে তিনি কথা বলছেন। এরপরে সভা রয়েছে, তারপরে একটু বেশ রাত করেই 8:30 নাগাদ জিপে করে তিনি বেরোবেন এবং জনসংযোগ করবেন, আবারও সাধারণ মানুষের কাছে যাবেন। তবে বেলেঘাটা অঞ্চলে তার আজকে প্রচার কর্মসূচি রয়েছে। তাপস আজকে মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছেন। তাপস আজকে সারাদিন আপনার সঙ্গে ছিলাম, দেখলাম বিভিন্ন জায়গায় গেলেন, জনসংযোগ করলেন, সাধারণ মানুষের সাথে কথা বললেন, কর্মী সমর্থকদের সাথে কথা বললেন। এক ফোঁটা সময় নেই, মানে এই গরমে এইভাবে দৌড়োদৌড়ি, কি মনে হচ্ছে? ঠিক আছে, এখন একটু চা খেলাম আর কি, হরিয়ানা মোড়ে। এটা বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এরপরে যাব কাকুরগাছিতে, আমাদের এই একজন 21শে পরে আজকের দিনে 2রা মে 21 সালে খুন হয়েছিল অভিজিৎ সরকার, তার 3য় মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় যাব। সেখান থেকে বেলেঘাটা 35 নম্বর ওয়ার্ডে আমার ওই জনসংযোগ রয়েছে, সেখানে। মানুষকে কি বলছেন, মানে জনসংযোগের ক্ষেত্রে কোন কোন বিষয়টাকে আপনি সামনে রাখছেন? দুর্নীতি তো রয়েছে, এছাড়া মানুষজন একটা সুবিধা আছে আমার, আমি উত্তর কলকাতার খুবই পরিচিত মুখ এবং চেহারা, এবং এত দীর্ঘদিন ধরে একটা রাজনীতি করছি এবং প্রতিদিন এইভাবেই করছি আর কি, নির্বাচনের সময় নয়। সেই জন্যে আমার সেটা আর কি, যারা রাজনীতি করেন, যে কোনো রাজনৈতিক দল বা রাজনীতির খবর রাখেন, তাদের কাছে আমার নামটা এবং আমার চেহারাটা অত্যন্ত সুপরিচিত, সেটা একটা আমার অ্যাডভান্টেজ। মানে আপনি গিয়ে বাড়িতে যখন যাচ্ছেন কি কি বলছেন, সমস্যাগুলো শুনছেন, তারপরে আপনি সমস্যা থাকলে তারা বললে আমি শুনছি, এবং এটাও বলছি যেটা আমার পক্ষে সম্ভব, সেটা এরকম নেই একেবারে সব সমস্যার আমি সমাধান করে দেবো সেরকম কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমি কোনোদিন এই সমস্ত কাজ পারি না, আমি করিও না, আমি দিও না। তবে এটা ঘটনা, আমাকে যদি কলকাতা উত্তরের মানুষ নির্বাচিত করে, আমাকে দেখা পাবে, আমাকে ডাকলে পাবে, আমাকে এসে পাবে আমার বাড়িতে, অফিসে। আপনি একদম 100% কনফিডেন্ট, তাই? 100%। একদম বোঝা গেল সারাদিন প্রচারে ব্যস্ততা, জনসংযোগ, মিটিং, মিছিল রয়েছে, কিন্তু তাপস রায় তিনি নিজের জায়গায় খুব কনফিডেন্ট। তিনি বলছেন যে লড়াইটা একদমই কঠিন নয়, লড়াইটা অত্যন্ত সহজ। ক্যামেরা সন্দীপনের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা।